হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 22 পেজ নাম্বার 264 ভিডিও পার্ট নাম্বার 35 করব। গাছের ডালপালা দেখে কিছু আঁকি। আজ আমরা এক মজার খেলা খেলব। আমি, অনিক, জেসমিন ও দীপু চারজনে মিলে মাঠের একধারে খাতা পেন্সিল নিয়ে খেলার মাঠের চারপাশের দৃশ্য আঁকব। এই যে খেলার মাঠ, চারপাশের দৃশ্য দেখো, এখানে অনেক গাছপালা দেখতে পাচ্ছি, আর তারা কিন্তু এখানে বসে কী করছে, আঁকছে ছবি। অনেক খুব সুন্দর একটা গাছ এঁকেছে। আমরা সকলে অনেকের মতো গাছ আঁকার চেষ্টা করছি, কিন্তু ওই গাছের মতো আঁকতে পারছি না। দেখছি অনেকের আঁকা গাছের ডালপালাগুলো একে অপরের সাথে নানান মাপের কোণ করে আছে। এবার আমরা কোণ সম্পর্কে ধারণা শিখব। কিন্তু আমাদের আঁকা গাছের ডালপালাগুলি অন্যরকম মাপের কোণ করে আছে। আমরা অনেকের আঁকা কোণের মাপের সমান করে কোণ আঁকার চেষ্টা করি। এই জন্য কী প্রয়োজন? আমরা চাঁদার সাহায্যে নির্দিষ্ট মাপের কোণ আঁকতে পারি, এর জন্য চাঁদার প্রয়োজন। তার সাথে সেট স্কোয়ারের সাহায্যে কিছু কিছু বিশেষ মাপের কোণ আঁকতে পারি। কোনো আঁকা কোণ থেকে সেই কোণের মাপের সমান একটি কোণ, এর জন্য কী প্রয়োজন? স্কেল, পেন্সিল ও কম্পাস দিয়ে আঁকার চেষ্টা করি। এরপর 12 দাগে প্রথমে যে কোনো মাপের কোণ, এটা কোণ চিহ্ন ABC, ABC, বিটা কিন্তু মাঝখানে রয়েছে, অর্থাৎ এখানে বি কোণটা, মানে এই কোণটির কথা বলা হচ্ছে। শুধুমাত্র স্কেল, পেন্সিল কম্পাসের সাহায্যে এই ABC কোণের সমান মাপের কোণ আঁকব। তাহলে 1 নম্বর, প্রথমে কি করতে হবে? প্রথমে একটি সরলরেখা PQ নিলাম। তার আগে কিন্তু আমরা যে কোনো মাপের একটি ABC ত্রিভুজ এখানে স্কেল আর পেন্সিল দিয়ে করব। আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব। তাহলে যে কোনো মাপের এভাবে স্কেল বসাবো। এই বিন্দুটির নাম দেব A, আর এখানে এটির নাম দেব B, আর এটির নাম দেব C। B থেকে C এটি একটি রশ্মি, কেন কি এই বরাবর রশ্মিটি যাচ্ছে, যেমন টর্চের ক্ষেত্রে হয়। আবার B থেকে একটি রশ্মি এর দিকে যাচ্ছে, এই জন্য এটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করেছে। কিন্তু এটা সরলরেখা বলতে পারবো না, এটা হচ্ছে রশ্মি, এটা একটা রশ্মি। তাহলে এখানে কোণটি হচ্ছে ABC। এবার 1 নম্বর, প্রথমে একটি সরলরেখা PQ নিলাম। PQ প্রথমে সরলরেখা, দেখো সরলরেখা কীরকম হয়, উভয় দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। এবার এই সরলরেখা PQ এর উপরে একটি যে কোনো বিন্দু O নিলাম। বলছে এর উপরে এই যে সরলরেখাটি আছে তার উপরে যে কোনো জায়গায়, এখানে যে কোনো জায়গায় একটি বিন্দু O নিতে হবে। এবার আমরা কি করব? স্কেল দিয়ে একটি সরলরেখা টানব এভাবে। যেহেতু এটি সরলরেখা, তাহলে সরলরেখাকে আমরা এভাবে প্রকাশ করব, উভয় দিকে এভাবে তীর চিহ্ন দেব। এই সরলরেখার উপরে এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এই বিন্দুটির নাম দিয়ে দেব P, আর এই বিন্দুটির নাম দিয়ে দেব Q। দেওয়ার পর সেই সরলরেখার উপর যে কোনো জায়গায় যেখানে ইচ্ছে দাও দিয়ে এখানে এই বিন্দুটির নাম দিয়ে দেব O।
এরপর পেজ নাম্বার 265 2 নম্বর পয়েন্ট। এবার কোণ এবিসি এর বি বিন্দুতে, কোণ এবিসি এর বি বিন্দুতে অর্থাৎ প্রথম যে ত্রিভুজটি ছিল যেটা আমরা স্কেল দিয়ে মেপেছিলাম, বি বিন্দুতে পেন্সিল কম্পাস দিয়ে, বলছে বি বিন্দুতে পেন্সিল আর কম্পাস দিয়ে একটি যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, যেটি কোণ এবিসি এর এবি আর বিসি, এবি ও বিসি বাহুকে যথাক্রমে ই আর এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা পেন্সিল কম্পাস দিয়ে, আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব। এবার এর মধ্যে যে কোনো পরিমাপ নিয়ে আমরা প্রথমে যে ত্রিভুজটি অঙ্কন করেছিলাম, যেটা দেওয়া ছিল, এটাতে আমরা কি করব, এই যে দেখো বি বিন্দুতে কাটা বসিয়ে, যেমনটা বলেছে বি বিন্দুতে কাটা বসিয়ে এর মধ্যে যে কোনো মাপ নিয়ে আমরা কম বেশ করতে পারি। এটা এভাবে আমরা একটি চাপ নেব, মানে ব্যাসার্ধ যেটাকে বলে। এভাবে একটি ব্যাসার্ধ নেব, সেই মাপ নিয়ে, মানে এই মাপটি নিয়ে, বা আমাদের ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এটার ক্ষেত্রে আবার যে কোনো মাপ নিয়ে আমাদের ইচ্ছে মতো করব, সেটা বইয়ে ছিল বলে আমি সেটা করলাম। বি বিন্দুতে কাটা বসাবো, কেন বি বিন্দুকে কেন্দ্র করব যেহেতু, তাহলে বি বিন্দুতে কাটা বসিয়ে এভাবে একটি আমরা বৃত্তচাপ নেব। এই বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিতে হবে ই এফ। তাহলে এখানে নাম দেব, এই বিন্দুটার নাম দেব ই, আর এই বিন্দুটার নাম দেব এফ। এবার তৃতীয় পয়েন্ট, এবার সেই একই ব্যাসার্ধের, একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে পি কিউ সরলরেখার ও বিন্দুতে, বলছে এটা যেটা মাপ নিয়েছিলাম সেই মাপ নিয়ে ও বিন্দুতে, অর্থাৎ এই যে দেখো ও বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, যেটি পি কিউ সরলরেখাংশকে জেড বিন্দুতে ছেদ করলো। যখন এভাবে আমরা করব, মানে বৃত্তচাপটি দিয়ে এই পি কিউর উপরে রাখবো, তখন কিন্তু জেড বিন্দুতে ছেদ করবে। তাহলে এক্ষেত্রে এর মাপ নিয়ে, যে মাপটি ছিল সেই মাপটি আছে এখানে, যে মাপটি দিয়ে আমরা কেটেছিলাম, এভাবে একটি বৃত্তচাপ নিয়েছিলাম, সেই মাপ নিয়ে এবার ও বিন্দুকে কেন্দ্র করে, দেখো ওতে বসাবো, আমরা কাটা বসাবো, যেহেতু ও বিন্দুতে কেন্দ্র করে বলছি। তাহলে এখানে কাটা বসে এভাবে আমরা একটি চাপ নেব, যেই চাপটি কি করবে, এই যে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেব জেড, অর্থাৎ জেড বিন্দুতে ছেদ করলো। এরপর 4 নম্বর পয়েন্ট, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি এর এফ বিন্দুতে, অর্থাৎ এই যে এটার কথা বলছে, এবিসি এর এফ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটা বসিয়ে, বলছে এখানে কাটা বসাবো আর এখানে পেন্সিল বসাবো, মানে এদের মধ্যে দূরত্ব নেব। কাটা বসিয়ে ই ও এফ বিন্দু দুটির দূরত্বের মাপ নিই, এখানে কাটা এখানে পেন্সিল, এর মাপ নিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আমরা এইটুকুই কাজ করি। তাহলে প্রথমে কি করব, এফ বিন্দুতে কাটা বসিয়ে পেন্সিলটা কোথায় বসাতে হবে, ইতে, ওকে, এর মাপ নিয়ে। তাহলে আমরা একটুখানি কেটে নিই, যেহেতু এর মাপ নিয়েছি। এবার পড়ে নিই তারপরে কি করতে হবে। 5 নম্বর পয়েন্ট, এবার পেন্সিল কম্পাসের কাটা জেড বিন্দুতে বসিয়ে এই যে মাপটি নিয়েছি সেটি কি করব আমরা, এবার কাটাটি জেটে বসাবো। এই যে দেখো জেটে বসিয়েছি, এখানে এটা তো মাপ নিয়েছে, মানে এই ছবিটি এখানে আরেকবার দেখেছি, এফ বিন্দুতে কাটা বসিয়ে ইর মধ্যে দূরত্ব নিয়ে এবার জেড বিন্দুতে বসিয়ে এটাকে কাটতে হবে, সেটাই বলছে যে জেড বিন্দুতে বসিয়ে একই মাপের দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, একই মাপের বলতে এই যে মাপটা নিয়েছিলাম সেই মাপটি নিয়ে বৃত্তচাপ আঁকলাম, যা আগের বৃত্তচাপকে এক্স বিন্দুতে ছেদ করলো, মানে এখানে যদি আমরা কাটি সেটা এক্স বিন্দুতে ছেদ করবে। তাহলে আরেকবার বলি যে আমরা কি করেছিলাম, সেই মাপটি তো আমার আছেই, যে এফ বিন্দুতে কাটা বসাবো, বসিয়ে ইএফ,
এর দূরত্ব নেব। দেখো দূরত্ব নিলাম, নিয়ে ঠিক সেই মাপ নিয়ে দেখো আমি কি করছি, জেড বিন্দুতে কাঁটাটি বসাবো। এই যে দেখো জেড বসালাম, কাঁটাটি বসিয়ে এটা কি এভাবে একটি বৃত্তচাপ নেব। এই বৃত্তচাপ আর আগের বৃত্তচাপ দুটো মিলে যে বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিতে হবে এক্স। এই যে দেখো এক্স। এরপর পেজ নাম্বার 266, 6 নম্বর পয়েন্ট, ও এক্স বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিয়ে কোণ এক্স ও জেড পেলাম। বলছে ও থেকে এক্সকে যুক্ত করে একটুখানি বাড়িয়ে দেবো, যেহেতু রশ্মিটি এই দিকটায় যাচ্ছে। তাহলে আমরা ঠিক একই রকমভাবে এই যে ও থেকে এখন যে এক্স পেলাম, আমরা কি করব, স্কেল দিয়ে ও বিন্দু থেকে এক্সের দিকে যাব। ও বিন্দু থেকে এক্সের দিকে যাচ্ছি, একটু বাড়িয়ে দিয়ে, যেহেতু এটা একটা রশ্মি আমরা ইচ্ছে করলে আরও টানতে পারতাম। তাহলে রশ্মিটি ও থেকে এক্সের দিকে গেল, যাওয়ার পর এখানে যে কোণটি উৎপন্ন করেছে সেটি কি, এক্স ও জেড। এই কোণটি এক্স ও জেড, তাহলে ওটাকে আমরা কি করব, মাঝখানে রাখবো। তাই লিখব যে এখানে কোণ এক্স, ওটাকে মাঝখানে রাখছি। দেখো এক্স ও জেড কোণ পেলাম। এরপর চাঁদা দিয়ে মেপে দেখছি কোণ এবিসি, অর্থাৎ প্রথমে যে কোণটি ছিল এই কোণটি এবিসি, তাহলে চাঁদার সাহায্যে যদি মেপে দেখি এই কোণটি কত ডিগ্রি, তাহলে চাঁদা কি করে বসাতে হয়, দেখো এটা হচ্ছে ভূমিকেন্দ্র, আর এর ধার বরাবর দুটো রেখা যে দেখতে পাচ্ছি এগুলোকে বলবো ভূমি রেখা, আর এটা হচ্ছে ভূমিকেন্দ্র। তাহলে এই ভূমিকেন্দ্রর সাথে এটিকে মিশিয়ে বসাতে হবে, আর এই ভূমিরেখার সাথে এই রেখাটি মেশাতে হবে। কিন্তু এভাবে কখনোই বসানো না, এখনও কিন্তু মেশেনি। আমি বলেছি এটা ভূমিকেন্দ্র, তাহলে আমরা কি করব, চাঁদাটিকে নিচের দিকে নিয়ে আসবো যতক্ষণ না মিশে যাচ্ছে। এখনও মেশেনি, এবার দেখো পুরোপুরি কিন্তু মিশে গেল। মিশে যাওয়ার পর এবার চাঁদার দুটো স্কেল থাকে, একটা হচ্ছে বাইরের স্কেল, একটা হচ্ছে ভেতরের স্কেল। এবার দেখতে হবে শূন্য কোনটাতে আছে, বাইরের স্কেলে না ভেতরের স্কেলে। তাহলে এটার ক্ষেত্রে দেখছি ভেতরের স্কেলে, তাহলে শূন্যর পরে 10, 20, 30, 40, 45, 40, 50, তারপরে 60। 50 আর 60-এর মাঝ বরাবর দেখো এই রশ্মিটি যাচ্ছে, তাহলে কত ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে এখানে বসাবো 55 ডিগ্রি। তাহলে এখানে যে কোণটি দেওয়া ছিল এবিসি, তাহলে এইভাবে লিখব, কোণ চিহ্ন দিয়ে এ, যেহেতু এইটুক পরিমাপ করেছি তার মানে বিকে পরিমাপ করা হয়েছে, তাহলে বিটাকে মাঝখানে রাখতে হয়, সি তারপরে লিখব। তাহলে কোণ কত ডিগ্রি দেখলাম আমরা, 55 ডিগ্রি। তাহলে এখানে 55 ডিগ্রি কাকে বোঝাচ্ছে, 55 ডিগ্রি কিন্তু একে বোঝাচ্ছে না, সিকেও বোঝাচ্ছে না, যে মাঝখানে রয়েছে তাকে বোঝাচ্ছে। তাহলে কোণ এবিসি 55 ডিগ্রি। এটা আমাদের ক্ষেত্রে 55 ডিগ্রি, কিন্তু এখানে দেখি এখানে কত ডিগ্রি, দুটো তো মিলবে না, কেন কি নিজের ইচ্ছে মাপ নিতে হবে। এটা তো দেখো ওই 55 ডিগ্রিই আছে। এই যে 0, 10, 20, 30, 40, 50 আর 60-এর মাঝ বরাবর, তার মানে এটা 55 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এবিসি 55 ডিগ্রি এবং এক্স ও জেড, এই যে এক্স ও জেড, তাহলে এটাও কিন্তু 55 হবে, কেন কি তার সমান করে আমরা কোণটা মেপেছিলাম। তাহলে ঠিক একইভাবে যেভাবে শেখালাম চাঁদা বসাবো, বসে 0, 10, 20, 30, 40, 50, এটা কিন্তু 60 ডিগ্রি হলো, কিন্তু এটা কিন্তু 55 ডিগ্রি হবে। আমি এটাতে দেখছি, এটা যেহেতু আমাদের 55 তার মাপ করে নিয়েছে, তাহলে এটা কিন্তু 55ই হবে।
না, এটা 55 ছিল না, এটা 50 ডিগ্রি ছিল। দেখো 0, 10, 20, 30, 40, 50, আমি ভুল লিখেছি এখানে, এটা হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি, তাহলে এটা যদি 50 হয় তাহলে এটাও 50 ডিগ্রি হবে। এই যে দেখো 0, 10, 20, 30, 40, 50, তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এখানে যে মানটি পেলাম আমরা, তাহলে এখানে বসাবো যে 50 ডিগ্রি। আচ্ছা, এটা মেপে দেখি ABC, এটাও তো ABC কোণ, তাহলে এই কোণটি মেপে দেখি। না, এটা 60 ডিগ্রি, ঠিকই আছে, এটা 55 নয়। 0, 10, 20, 30, 40, 50, 60, তাহলে যেহেতু এটা 60 ডিগ্রি, এরই পরিমাপ করে নেওয়া হয়েছে। দেখো এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, কেন কি এরই আমরা কপি করেছিলাম, মানে একে দেখে দেখেই এর সমান করে কোণটি নেওয়া হয়েছিল। 0, 10, 20, 30, 40, 50, 60, তাহলে এটা 60 হলে পরে আমাদের ওটাও 60 হবে। তাহলে দেখো এটার সাথে এটা কিন্তু একই আসছে। এই যে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি, তাহলে এখানে কোণটি যে পেলাম সেটি কত? 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে এটাও হবে 60 ডিগ্রি, কিন্তু আমি যেটা করেছি সেটা 50 ডিগ্রি। কেন, একই মাপ নিয়ে তো আমরা করিনি, নিজের থেকেই করেছি এটা। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আমরা প্রথমে যে কোনো একটি কোণ নিয়ে সেই কোণের পরিমাপ নিয়ে আমরা এখানে আরেকটি কোণ অঙ্কন করতে পারি। যেমন আরেকবার যদি আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে ছোট করে দেখাচ্ছি। দেখো প্রথমে কি করব, স্কেল দিয়ে যে কোনো মাপ নেব, নেওয়ার পর এই দিকটা আমরা যে কোনো, এখানে কিন্তু আমি কোণ মাপছি না, শুধু দুই ধারে স্কেল বসালাম। এটি যেহেতু রশ্মি আর এটিও যেহেতু রশ্মি, তাহলে এই রশ্মির উপরে একটি বিন্দু এ নেব, এই রশ্মির উপরে একটি বিন্দু বি নেব। না, এটা সি দিয়ে দিই, এখানে বি দিয়ে দিচ্ছি, তাহলে এ বি কত হলো? সি। এবার আমরা কি করব, স্কেল দিয়ে এখানে আরেকটি এভাবে সরলরেখা টানব। যেহেতু এটি সরলরেখা, তাহলে উভয় দিকে কী দেব? তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। প্রকাশ করার পর এই সরলরেখার উপরে দুই ধারে দুটো বিন্দু নিই, এই বিন্দুটির নাম দিই পি, আর এখানে কিউ। এর মাঝ বরাবর যে কোনো এক জায়গায় একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দিতে হবে ও। দেওয়ার পর এবার আমরা কি করব, এখানে মানে যেটা এঁকেছিলাম আমরা, এখানে বিতে কাটা বসিয়ে এবার এর মধ্যে যে কোনো পরিমাপ তোমরা নিজের ইচ্ছে মতো সেই পরিমাপটি নেবে। নেওয়ার পর এই বিতে কাটা বসিয়ে আমরা এভাবে একটি চাপ নেব। এই চাপটি যেখানে ছেদ করলো, কোথায় ছেদ করলো? ই আর এফ, ধরে নাও দুটো বিন্দু। এবার এই যে মাপটা নিলাম, এর মাপ যেমনভাবে নিয়েছি, মানে যতটা দূরত্ব নিয়েছি সেই মাপটি নিয়ে, মানে একবার যখন নিয়েছি তখন আর এর মধ্যে আমরা নড়াচড়া করব না। ঠিক ও বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, একটি বৃত্তচাপ টানব এভাবে, যেখানে ছেদ করলো সেই বিন্দুটির নাম দিয়ে দিই জেড। দেওয়ার পর এবার কি করব, এ বিন্দুকে কেন্দ্র করে, যে দেখো এ বিন্দুকে কেন্দ্র করে ইর মাপ নেব, মানে এদের দূরত্ব নেব, ই আর এফ এর মধ্যে দূরত্ব। এই যে দূরত্বটা নিয়েছি সেই মাপ নিয়ে জেড বিন্দুকে কেন্দ্র করে আমরা এটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর এই বিন্দুর নাম দিয়ে দিই, এটা ধরে নাও এই বিন্দুর নাম দিলাম এক্স। এবার কি করব, ও থেকে এক্সকে আমরা যুক্ত করব এভাবে। এরপর ও আর এক্সকে আমরা যুক্ত করব। এবার এখানে যে কোণটি হবে এখানেও সেই কোণটি হবে, কেন কি এরই পরিমাপ করে আমরা এখানে কোণটি এঁকেছি। তাহলে দেখে নিই এই কোণটির পরিমাপ কত। তাহলে 0, 10, 20, 30, 40, 50 আর 60-এর ঠিক মাঝ বরাবর যাচ্ছে, তাহলে এটা কত ডিগ্রি হবে? 55 ডিগ্রি। তাহলে এখানে কোণটি হচ্ছে 55, তাহলে এটাও কিন্তু 55 ডিগ্রি হবে। এটা কিন্তু পরিবর্তনশীল, একই রকম হয় না, যেমনভাবে স্কেল ধরবে তেমনই কোণ আসবে। এটা 55 হলে এটা 55, মানে এই দুটো নির্দিষ্ট।
0, 10, 20, 30, 40, 50 আর 60-এর মাঝ বরাবর, তাহলে 55 ডিগ্রি। তাহলে দেখো এখানে তিনটি আলাদা আলাদা কোণ পেলাম। এটার ক্ষেত্রে 55 দেখছি, এখানে যেটা করলাম সেটা 50, আর যেটা বইয়ে ছিল সেটা 60। তাহলে এতে কি বুঝতে পারছি, এই দুটো নির্দিষ্ট, এই দুটো নির্দিষ্ট, কিন্তু কোণগুলো আলাদা আলাদা হতে পারে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 36-এ পেজ নাম্বার 266 করব।